এই সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন এই বিষয়টি বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে জানানো হয়েছে, তবে সন্তুষ্ট নয় বিএনপি। আগামী বছর রমজানের আগেই নির্বাচন চায় জামাত ইসলামী, একই সঙ্গে কোনো ধরনের সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি, এমনটি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। এবং জাতীয় নির্বাচন চেয়েছে 2025 সালের মধ্যে সমমনা ইসলামিক দলগুলো। জাতীয় নির্বাচন টার্গেট আগামী বছর জুন, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি, আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসি। আপনি এবি পার্টি চেয়ারম্যান। নির্বাচন নিয়ে আসলে একটি বিতর্ক দীর্ঘদিন ধরে, একদম প্রথম থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে কবে নির্বাচন হবে খুবই বহুল আলোচিত একটি প্রশ্ন, অনেক বড় একটি প্রশ্ন। তবে সংস্কার কাজ চলমান, সেই ক্ষেত্রে আসলে আপনাদের দলের চাওয়াটা কি? ধন্যবাদ ফখরুল। এখানে আমাদের আজিজ ভাই আছেন এবং আপনাদের মাধ্যমে দর্শক মণ্ডলীকেও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। নির্বাচন এবং এরকম যখন একটা সরকার থাকে তখন এগুলো নিয়ে একটু বিতর্ক থাকেই, যে বিতর্ক থাকা সবসময় খারাপ না। আবার বিতর্ক যদি দেখা যায় যে যুক্তিহীন বিতর্ক হয়, অনড় অবস্থায় চলে যায়, তাহলে সেটা কিন্তু আবার খারাপ। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যেটা হয়েছিল যে প্রধান উপদেষ্টা, ডিসেম্বর শব্দটা কেন আসলো, কারণ প্রথম থেকে তো বিএনপি বা অন্যান্য দলেরা সবাই বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। আমরা দল হিসেবে কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং এর মাঝে আমাদের সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিচার, এই সবগুলো করেই সরকারের 1.5 থেকে 2 বছরের মধ্যে এটা করা সম্ভব। আমরা বহুবার এই ব্যাখ্যাটা দিয়েছি। প্রথমবারের মতো আপনার সেনা প্রধান একটা কথা বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন। তো এই আলোচনাগুলো হতে হতে গতবার যখন বিএনপির সাথে মিটিং হয়েছিল তখনই ডিসেম্বর শব্দটা প্রথম উচ্চারিত হয়েছিল, এবং এর পরপরই প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ব্যাপারে একমত আছেন। একটা জায়গায় কিন্তু সবাই একমত, আপনি খুব মজার ব্যাপার যেটা দেখবেন সেটা হচ্ছে যে সংস্কার শব্দের সাথে সবাই একমত, সংস্কার চাই। কিন্তু আবার যখন বলে যে নির্বাচন চাই, তখন এই সংস্কার, অল্প সংস্কার না বেশি সংস্কার, কি কি সংস্কার, এগুলো নিয়ে বিতর্কটা হয়। আজকে যেটা একটু বেশি আলোচনার বিষয় হয়ে গেছে, কারণ আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের অসন্তোষের কথা জানিয়েছে। এর আগের বার কিন্তু তারা অসন্তোষ জানায়নি। এবং এর পরপর আমরা দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এবং আসিফ নজরুল সাহেবের কথায় আমরা যেটা দেখলাম উনি কিন্তু একেবারে জুনের মধ্যেই ওনারা করতে চান, এবং এরপর ওনারা একদিনও পেছাবেন না, এই ধরনের কথা বলেছেন। তো অনেকে দেখলাম যে মানে তামাশার ছলে বা হাসির ছলে বলছেন যে বিএনপি যে ডিসেম্বর করছে, বিএনপি আসলে ডিসেম্বর না, বিএনপি এটার উপর কঠোর থাকতে চায় যাতে এটা 1-2 মাসের বেশি না বাড়ায়। আর সরকারও এটাকে জুন বলতে চায় জন্য যে বিএনপি যাতে ডিসেম্বর থেকে একটু পিছনে আনা যায় বিএনপিকে। অর্থাৎ আমি কিন্তু এখানে এক ধরনের বার্গেনিং পয়েন্ট দেখি, যে ডিসেম্বর টু জুনের মধ্যে একটা বার্গেনিং করে। মাঝখানে আজকে দেখলাম আবার জামাত, এতদিন জামাত কিন্তু কোনো সুস্পষ্ট কথা বলে নাই, আজকে জামাত দেখলাম স্পষ্ট করে বলেছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রমজানের আগে তারা ইলেকশন চায়। এবি পার্টি কিন্তু আগে থেকেই বলেছে। আমরা কিন্তু মনে করি যে মানে ফেব্রুয়ারির আগে ইলেকশন করার একটা যৌক্তিকতা আছে, কিন্তু জুনের দিকে কিন্তু একটা আমাদের দেশের যে কালচার, এই যে দেখেন আপনি এখন বৃষ্টি চলে আসছে, বর্ষা চলে আসছে, গরম পড়ছে, এই তারপর স্কুল কলেজ খোলা, এই সমস্ত জায়গায় ইলেকশন সাধারণত আমাদের এখানে খুব বেশি অনিবার্য না হলে আমরা এই ট্রেডিশনটা ব্রেক করি না। আমাদের ইলেকশন সাধারণত উইন্টারে বা বড় জোর আপনার স্প্রিং সিজনে হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি এনসিপির কথাটা আপনি যেটা বলেছেন, যে এনসিপি কিন্তু শুরু থেকেই খুব তারা স্ট্রং পজিশনে নিয়ে আছে, যে তারা সংস্কার শেষ করে, বিচার শেষ করে, বা এই ধরনের একটা কথা তারা বলেছে যে তারা নির্বাচন চায়। তো এখন একটা কথা হচ্ছে যে সরকার কি করবে। সরকারের কিন্তু একটা দায়বদ্ধতা আছে তার সংস্কারগুলো করার। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি সরকার কিন্তু সরে যাওয়া ঠিক হবে না। এখন বিএনপির চাপে পড়ে যদি সরকার যেন তেন করে যায়, আপনি অনেকগুলো জটিলতার ব্যাপার আছে। একটা জিনিস হচ্ছে আপনি যদি কনস্টিটিউশন অ্যামেন্ড না করেন এবং এরপরে পার্লামেন্টে 2/3 আপনার মানে এটাকে কি বলে, মানে 2/3 সমর্থন পাবে বলে তো কারো নিশ্চয়তা আপনি দিতে পারেন না। এখন বিএনপি যদি বলে যে হ্যাঁ আমরা 2/3 পাবো, এটা তো আকাঙ্ক্ষা, আসতে পারে। কিন্তু যদি কেউ 2/3
সাংবিধানিক আপনার পরিবর্তনের যে এখতিয়ার যদি না পায়, তাহলে এই সংবিধান তো পরিবর্তন করা যাবে না, অর্থাৎ সংবিধানের সংশোধনী যে জায়গাটা সেটা কিন্তু অপরিবর্তিত থেকে যাবে। আর চলমান সংবিধানের জায়গায় কিন্তু আপনি কখনোই এই সরকারকে বৈধ সরকার বলতে পারবেন না। এটা নিয়ে যখনই বিতর্ক উঠবে, এটা নিয়ে যখনই কেউ কথা তুলবে, তখনই কিন্তু বলবে যে এই সরকারের বৈধতা কি। এর বাইরেও বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে, আমরা যে গণ অভ্যুত্থান করেছি, এই গণ অভ্যুত্থানটা কিন্তু একটা নিয়ম ভেঙে আমরা করেছি। কারণ নিয়ম ভাঙতে আমরা বাধ্য হয়েছিলাম, আমাদের সমস্ত অধিকার হরণ করে নেওয়া হয়েছে, নির্বাচনের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, রাজপথের আন্দোলনের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। ফলে জনগণ একসাথে রাস্তায় নেমে এসে সমস্ত নিয়ম ভেঙে একটা গণ অভ্যুত্থান তৈরি করতে হয়েছে, এবং এটা মানে শেখ হাসিনার মতো একটা নিজে থেকে স্বঘোষিত নির্বাচিত মানে প্রধানমন্ত্রী যিনি নিজেকে দাবি করেছেন, তাকে পালিয়ে যেতে হয়েছে। এই এক্সিস্টিং কনস্টিটিউশনকে ধারণ করেই কিন্তু শেখ হাসিনা বারবার অবৈধ নির্বাচনগুলো করেছে, এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বলে। সুতরাং এই সংবিধান যদি আমরা সংশোধন না করি এবং আগামী নির্বাচনের মধ্যেও যদি সেই সংবিধান সংশোধনের কোনো আমরা আশ্বাস বা আমাদের একটা চার্টার বা আমাদের একটা ঐক্যবদ্ধ এফোর্ট না থাকে, তাহলে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতির দিকে যাবে। এবং এটা আমি আশঙ্কা করছি যে এটা আরো খারাপের দিকে যেতে পারে, ইভেন গৃহযুদ্ধের দিকেও যেতে পারে। তো সুতরাং আপনার এই কথার প্রেক্ষিতে আমি দুইটা কথাই বলবো, যে এখানে তো বিরোধটা হচ্ছে 6টা মাসের টাইম ফ্রেম নিয়ে। 2 মাস 3 মাস এদিক সেদিক হওয়াটা কোনো অসুবিধা নেই, 6 মাসটা নিয়ে হয়তো অনেকের শঙ্কা আছে। সেজন্য আমার ভয়ানক পরিস্থিতির দিকে যাবে কেন, সংস্কার না ধরেন ভয়ানক পরিস্থিতি, বিএনপি বলছে আমরা আন্দোলনে নামবো, ঠিক আছে, কারণ বিএনপি রাজনৈতিকভাবে তার কিছু করার নাই, তার তো রাজনৈতিক দল হিসেবে সে রাজপথে আন্দোলন করবে। এখন ধরেন এনসিপিও বলছে যে তারা আন্দোলন করবে, এনসিপিও যদি আন্দোলন করে বা মানুষ যদি রাস্তায় নেমে বলে যে আমরা মানে সরকার যেটা বলছে যে আমরা জুন পর্যন্ত চাই, তো কেউ যদি জুনের পক্ষে নামে, কেউ যদি ডিসেম্বরের পক্ষে নামে, তাহলে সরকার কি সিদ্ধান্ত নেবে? সেক্ষেত্রে তখন দেখা যাবে যে হয়তো বলবে যে তাহলে গণভোট দাও। কথা বোঝেন নাই, যে আপনি একটা কথা বলছেন, উনি একটা কথা বলছেন, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। তখন আমি বলছি ঠিক আছে, সবাই মিলে আমরা সবার মতামত নেই। তো এই জায়গাটা আমরা বলছি আমাদের জন্য অপশন তখন ছোট হয়ে আসবে। একটা জিনিস স্বাভাবিক, সেটা হচ্ছে আমরা যদি আপোষ রফার মাধ্যমে, আমি আগেও বলেছি এই পরামর্শটা আমি আমাদের ঐকমত্য কমিশনকেও বলেছি, যে আপনারা এই ধরনের অফিসিয়াল মিটিং না করে আউট অফ দি অফিসিয়াল আপনারা একটা সমাধানের চেষ্টা করেন, যে ঠিক আছে কেন জুন পর্যন্ত লাগবে, কেন সেটা ফেব্রুয়ারিতে আনা যাবে না, কেন সেটা ডিসেম্বরে নয়, এগুলো কাগজে কলমে হিসাব করেন, বিচারের জন্য কি কি আর কত সময় লাগতে পারে। আমাদের যে সংস্কারের যে কাজগুলো আমরা করছি, সংস্কারের যে প্রস্তাবনাগুলো গেছে, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটা তো আমরা যেটা দেখেছি যে এটা এপ্রিলের মধ্যে এটা সময়সীমা শেষ। তাহলে এপ্রিল মের মধ্যে যদি আমার সংস্কারের জায়গাটা শেষ হয়ে আসে, তাহলে আমি ডিসেম্বরে নির্বাচন করতে অসুবিধাটা কোথায়? এর বাইরে আছে বিচার প্রক্রিয়া যারা, এর জন্য কি কোনো রোড ম্যাপ আমরা পেয়েছি? না, আপনি সংস্কারের কথা বলছেন যে সংস্কার না হলে একটি ভয়ানক পরিস্থিতি হতে পারে, গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে যেতে পারে, এবং এর জন্য সংস্কার বলি বা বিচার বলি বা নির্বাচন বলি, সবকিছুর একটা কোনো রোড ম্যাপ কি আমরা পেয়েছি? সেই জায়গাটাই আমাদের বক্তব্য হচ্ছে এটাই, যে এখানে দেখেন বিএনপি এবং সরকার এবং এনসিপি যদি আমি ধরি, বিরোধটা কোথায় হচ্ছে? আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল আছে আমরা কিন্তু রিজিড না, আমরা কিন্তু বলছি আমরা ফ্লেক্সিবল, আমরা আমাদের ডিসেম্বর হলেও আমরা আপত্তি নাই, কিন্তু যৌক্তিক কারণে যদি জুনে হয় আমি এটার পক্ষে আমার মত আছে, কারণ আমি যৌক্তিক কারণটাকে এখানে পয়েন্ট আউট করছি। বিএনপি যে ভাষায় কথা বলছে, যেভাবে কথা বলছে যে ঠিক আছে সংস্কার কিছু হোক না হোক ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, আমাদের পজিশনটা একটু ভিন্ন। আবার আমরা কিন্তু এটা দিয়ে স্ট্রংলি মানে আর্গুমেন্ট করছি যে হোয়াই ডিসেম্বরে কেন হবে না, ডিসেম্বরে না হওয়ার যুক্তিগুলো কি? আপনারা ডিসেম্বরের মধ্যেই চান? আমাদের কথা হচ্ছে আমাদের হিসেবে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা সম্ভব। তো আমাদেরকে যদি কেউ বুঝাতে পারে যে এই কারণে ডিসেম্বরের মধ্যে হচ্ছে না, এটা ফেব্রুয়ারিতে, সেই জায়গায় আমরা ফ্লেক্সিবল, আমরা বলছি আমরা রিজিড না। বিএনপি কিন্তু আজকে যেটা বলেছে যে কাট অফ টাইম এটা বলে দিয়েছে, কাট অফ টাইম আপনি যখন বলেন তখন মানে আপনার রিজিডিটিটা প্রুভ করে, মানে আপনি একটা জায়গায় স্ট্রং হয়ে যান যে না এটার বাইরে আমি যেতে দেব না। আসবো আমি আপনার কাছে, আমি একটু জনাব এম এ আজিজ আপনার কাছে আসি। আসলে এবি পার্টি চেয়ারম্যান আমাদের সঙ্গে আছেন, তারা বলছেন যে সংস্কার শেষ করেও ডিসেম্বরে নির্বাচন সম্ভব। আমরা আসলে যে রোড ম্যাপ কিন্তু বিএনপি এর আগ থেকেই চেয়েছিল, আজকে বলছে যে বৈঠক করে তারা সন্তুষ্ট নয়। জামাত বলছে আগামী বছর রমজানের আগেই যেন নির্বাচনটি হয়, তবে এনসিপি বলছে বিচার এবং সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না। কি মন্তব্য করবেন? ধন্যবাদ আপনাকে, মঞ্জু ভাইকে ধন্যবাদ। মঞ্জু ভাই তো আসলে
সরল বিশ্বাসী পলিটিশিয়ান, অত্যন্ত ভালো মানুষ। তিনি যে কথাগুলি বললেন আমি তার কথার সাথে যুক্ত করছি কিছু কথা। ধরেন একটা হলো ল পয়েন্টে ধরা, আর্গুমেন্ট করা। সেই আর্গুমেন্ট যদি বলেন তাহলে ওত নেওয়ার সময় কিন্তু এই আওয়ামী লীগ সরকারের প্রেসিডেন্টের কাছে কনস্টিটিউশন, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। এখন সংবিধান যদি সংস্কার করতে চায় বা পরিবর্তন করতে চায় তাহলে তাদের কিন্তু ওত ভঙ্গ হয়, তাহলে কিন্তু তারা নৈতিকভাবে সরকারে থাকতে পারে না। দেখ, সে কথা না। এখন সংস্কারের ব্যাপার, ধরেন ছাত্র আন্দোলন, কোঠা নিয়ে আন্দোলন শুরু করে, শেষ পর্যন্ত কিন্তু কোঠার প্রশ্ন আসে নাই, সংস্কারের প্রশ্ন আসে নাই। কিন্তু পরে সরকার ফরমেশনের পরে সংস্কারের প্রশ্ন আসছে। যেমন মঞ্জু ভাইও চাই, আমিও চাই, আপনিও চান সংস্কার দরকার। কারণ 54 বছরে দেশটা আস্তে আস্তে সামাজিক অনেক সূচকে কিন্তু এগিয়েছে, কিন্তু পলিটিক্যাল, রাজনৈতিক সূচকে কিন্তু পিছিয়েছে। এই জন্যই সংস্কার দরকার। কিন্তু সংস্কার করতে গিয়ে সবসময় ধোঁয়াশা। কোনো সময় ধরেন এই যে সংলাপটা হলো, আজকে যে আলোচনাটা হলো প্রধান উপদেষ্টার সাথে বিএনপির টিমের, বিএনপি যাই কোনো ইলেকশনে কি হয় সেটা পরের কথা। বিএনপি তো এখন আওয়ামী লীগ বাদ দিয়ে বড় সংগঠন, তার সাথে আলাপে সরাসরি ধরেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এর আউটকাম সম্পর্কে একটু কথা বলতে পারতো না? আগের মতোই বললো, সেই ডিসেম্বর থেকে জুন একই কথা। ইলেকশন কমিশন দিয়ে আবার কথা বলাইলো, সে আবার ভায়াচারি কথা। সরকার বলেছে জুনের ভিতরে তফসিল ঘোষণা হইতে পারে, তফসিল বলে নাই, মানে রোডম্যাপ ঘোষণা হইতে পারে। তো কংক্রিট জুনের ভিতরে তো নির্বাচন হবে, রোডম্যাপ দিবে জুনের ভিতরে না, এই জুনে, এপ্রিল বা জুন বলেছে, এপ্রিল বা জুনের ভিতরে হবে। ধরেন ভোটার লিস্ট পাবে তারা, 18 বছরের বয়সীদের ভোটার লিস্টে ওই দিনের আগ পর্যন্ত ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারে, ওই দিন পর্যন্ত অন্তর্ভুক্ত। তা আমার কথা হলো সবটাই কিন্তু ওপেন এন্ডেড কথাবার্তা, কংক্রিট ফর্মে কোনো কথা বলে নাই। সেজন্য কি একটি রোডম্যাপ দরকার ছিল না? না, রোডম্যাপটা আমি এখন আমার কাছে পরিষ্কার হয় না। রোডম্যাপ না, একটা নিশ্চিত একটা টাইম ফ্রেম মোটামুটি দেওয়া উচিত ছিল। কারণ সবসময় বড় এসে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চিফ অ্যাডভাইজার, তিনি একসময় বলছেন না যে যতটুকু সংস্কার হয় ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব, বলেছে তো। সেখান থেকে শিফট করে ডিসেম্বর থেকে জুনে গেছে। আবার তার পোলাপানরা কইতেছে, এই যে দেখেন আজকে আমি দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, একটা ভালো ডাক্তারি করতেছিল যারা, সে বলতেছে যে 5 বছর থাকা। ছাত্র আগেও বলছে, ছাত্র 2 অ্যাডভাইজারও কায়দা করে কইছে 5 বছর বলে নাই, যে আশা করে তারা, আশা করে মানে অনির্বাচিত সরকার কেমনে আশা করে 5 বছর থাকবে? 10 বছর তো ইলেকশন করো, ইলেকশন দিয়ে ইলেকশন করো, হইলে 5 বছর কেন, 2 টার্ম 3 টার্ম থাকুক, সমস্যা নাই। তো এই যে কনফিউশন, ধরেন আজকে যদি আমি যে টোটাল জিনিসটা আমি দেখলাম, তাতে করে আমার কাছে কিন্তু আগের মতো অবস্থাই আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন যদি আমি বিশ্বাস করি তাহলে বিশ্বাস, না বিশ্বাস করলে নাই। কারণ সেই জুন, আপনি বলেন আমাদের দেশের যে ওয়েদার, আপনি জুনে কিভাবে নির্বাচন করবেন? এখন তো আপনার এখানে আসতে পারি না, বৃষ্টি ঝড়, আসতে তো কষ্ট। তো ঝড় বৃষ্টির ভিতরে নির্বাচন হবে। এই জন্য জামাতের নির্বাচন মঞ্জু ভাইরা আগে বলছে এইটাই ঠিক, যে নির্বাচন করতে হবে ধরেন জানুয়ারি জুন করলে, ডিসেম্বরের পরেই, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতরে নির্বাচন হওয়া উচিত। তাহলে ওয়েদারটা শীত বলেছেন, জুন মানে হচ্ছে নেক্সট ডিসেম্বর। দেখা যাবে জুনে হবে, আবার উনি এটা নিয়ে নেক্সট ডিসেম্বর, আবার ওই 5 বছরের দিকে ঠেলে না যাকে। তা আমার কথা হচ্ছে যে এই জন্য মানুষ সন্দেহ যাচ্ছে না, সন্দেহটা তো পরিষ্কার করা দরকার। এই আজকের আলোচনায় কিন্তু সন্দেহ যায় নাই, সন্দেহ কিন্তু আমি কিন্তু পরিষ্কার না যে এই যে নির্বাচনটা যে বলছে ডিসেম্বর থেকে জুন, সেই আগের কথায় রয়ে গেল। জুনের নির্বাচন হয় কি? নির্বাচন নিয়ে বিতর্ক শেষ কি হচ্ছে মানে আজকের কথাবার্তাগুলোতে? না, আমার কাছে তা মনে হচ্ছে না। কারণ ছাত্রদের পক্ষ থেকে এমনকি 2 অ্যাডভাইজারও বলছে, যে কায়দা করে বলছে জনগণ চায় 5 বছর থাকতে, জনগণ চায়। জনগণ কেমনে চায়? ওনার পাশ দিয়ে 5 জন হাঁটিয়ে গেল আর করলো আপনার খায়েন দিকে, আরে মন্ত্রী দেখলে এমনিও তো তেল মারে মানুষ, বাঙালি স্বভাব, বলছে আপনারা 5 বছর থাকেন, বাস হয়ে গেল 5 বছর, একটা দুয়া তুলে দিছে। আমি সবচাইতে আশ্চর্য হয়েছি যে সবচাইতে ডাক্তার যারা, তাসলিম যারা, তিনি তো খুব এডুকেটেড, খুব ভালো ডাক্তার, তো সেও বলছে, স্ট্যাটাস দিয়ে বলছে 5 বছর থাকা উচিত।
বলেন তো দেখি, না হলে জনগণ এটা প্রতিহত করবে। গণতান্ত্রিক অধিকার তো আছে বলার। হ্যাঁ, না এটা তো কোনো কথা না, সে তো এখন একটা পার্টির কি সিনিয়র যুগ্ম মহাসচিব বোধহয়, সে তো এইভাবে লুজ কথা বলতে পারে না। যে যদি জিনিসকে এখন বাধ্য করে তাহলে জনগণ এটা প্রতিহত করে, 5 বছর না থাকতে দিলে জনগণ এটার প্রতিবাদ নেমে যাবে। এগুলো কি কথা? এই জন্যই বলে যে রাজনীতি করতে হলে রাজনীতিবিদ দরকার। মঞ্জু ভাই যেটা বুঝবে, পাবলিকের পালস যেটা বুঝবে, আমি কিন্তু প্রফেশনাল বুঝবো না, ওনারা বোঝে, লোকের চাহনি দেখলেই বোঝে কি চায়। তো এই জন্য বলছি যে ছাত্রদের যে অনেক অনেক ফাঁকা কথা বলে বলে সমস্যা তৈরি করতেছে, অ্যাডভাইজারও কিছু আছে কথা বলতে, 2 জন অ্যাডভাইজার কয়ে ফেলছে না, ওই বাতাসের সাথে মিলেছে 5 বছর। এখন ওনার তো আজকের বৈঠকে তো কোনো কথা বললো না, ওনারা যদি বলতো যে হ্যাঁ ঠিক আছে আমরা এই পর্যন্ত আছি, সংস্কার ধরেন কি, জামাত সব পার্টি আপনার সংস্কারের প্রস্তাব দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন না যে যতটুকু সংস্কার হয় একমত হয় অতটুকু নিয়ে নির্বাচনে যাব। তো ওটা বললেই হতো, একটু এই জায়গায় হার্ডেল আছে, ঠিক আছে, ওপেন খোলামেলা আলাপ করলেই হতো যে ঠিক আছে ওয়েদারও আছে, ঠিক আছে আমরা জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে আপনারা যদি একমত হতে পারেন করে হবে, ইলেকশন হবে। এটা তো পজিটিভ কথা না, ঠিক একই কথা জানুয়ারি থেকে জুনে গেলে কবর না এখন গরম, বাসার থেকে বাড়ানো যায় না, এসি রুম থেকে বাড়ানো যায় না, তাহলে ফেব্রুয়ারি মার্চ, তো এটা কি 5 বছরের লাইনে চলছি নাকি? জি, আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনাকে প্রশ্ন রাখতে চাই যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কি তাহলে বেড়েই গেল? আমি প্রশ্নের উত্তরটি একটু নিব বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধানে একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু। আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে নির্বাচনী ধোঁয়াশা তাহলে আরো বাড়লো? দেখেন, নির্বাচনী ধোঁয়াশাটা তো আছে এবং এটা সহজে যাবে না যদি না এখানে একটা, আমি আবারও বলছি যে এখানে যদি একটা আলাপ আলোচনা করে একটা সমঝোতার জায়গায় না যাওয়া যায়। 1/11-এর সময় কথাটা খেয়াল করেন, সেখানে কিন্তু 1/11-এ কিন্তু আমাদের 2 বছর সময় লেগেছে এবং সেখানে এক ধরনের সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল। সংস্কার প্রক্রিয়ার পরে যারাই সংস্কার প্রক্রিয়া শুরু করেছিলেন তারা যখন তাদের ইমেজ রক্ষা করতে পারেন নাই, তখন কিন্তু মানুষ তাদের আবার পক্ষ থেকে সরে গেছে। সরে যাওয়ার পরে কি হয়েছে, তখন তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা আবার এক ধরনের সমঝোতায় এসেছেন এবং 1/11 সমঝোতাটা কার সাথে হয়েছে? সমঝোতাটা হয়েছে তৎকালীন সরকারে যারা ছিলেন তাদের সাথে। আওয়ামী লীগের সমঝোতাটা হয়েছে, বিএনপির সাথে সমঝোতাটা হয় নাই। ফলে দেখা গেল যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের রাজনীতির একেবারে চরম বিপর্যয় ঘটেছে, যে বিপর্যয়টা অতীতে কখনো ঘটে নাই। এবং আলটিমেটলি আপনি যদি দেখেন, আওয়ামী লীগ আমাদেরকে 15 বছর 16 বছর আমাদেরকে একটা ফ্যাসিবাদী শাসন উপহার দিয়েছে ঠিক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিঃশেষ হয়ে গেছে। সুতরাং এখানেও আমি দেখছি এই জটিল পরিস্থিতি, এটা কিন্তু সাধারণ পরিস্থিতি না। আমরা যেভাবে মনে করছি যে একটা ইলেকশন হলেই সমাধান হয়ে যাবে বা একটা সংস্কার করলেই সবকিছু বিষয়টা কিন্তু এত সহজ না। আপনি দেখেন, এই যদি আমরা ধরে নিলাম এখন সমস্ত সংস্কার কাজ বাদ দিয়ে আমরা সরাসরি ইলেকশনে চলে গেলাম, যেটা 1/11-এর সময় হয়েছিল, তাদের যে সমস্ত সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল সেগুলো বাদ দিয়ে তারা ইলেকশনে ঢুকে গেছে। ইলেকশনে যাওয়ার পরে দেখা গেল যে ইলেকশনটা ম্যানিপুলেটেড হয়েছে। বিএনপি কিন্তু এই ইলেকশনটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই এবং এটা কিন্তু গণতন্ত্রের জন্য ধ্বংসাত্মক পথে আমরা চলে গেছি সেই থেকে। যেটা 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলাম, 2008 থেকে কিন্তু আবার গণতন্ত্রটা ধসিয়ে গেছে। এখন আমি যেটা বলছি, এখন আমরা সবাই কিছুটা অস্থিরতার মধ্যে আছি। কারণ দেখেন, আমাদের দেশের মধ্যে অনেকগুলো অসুবিধা আমাদের মাথার উপরে আছে। একটা হচ্ছে ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু ফ্যাসিবাদী শক্তি পুরোটাই এখনো এক্সিস্ট করছে এবং কিভাবে এক্সিস্ট করছে, সে কিন্তু হিংসাত্মকভাবে এক্সিস্ট করছে। সে কিন্তু প্রতিনিয়ত একটা হিংসাত্মক মনোভাব নিয়ে আছে। সে একটু সুযোগ পেলেই আবার আমাদের এটার প্রতিশোধ সে নিবে, এটা কিন্তু সে বারবার বলছে। তাহলে দেখেন, সরকার বা আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের সাথে ফ্যাসিবাদের যে একটা রিকনসিলেশন হওয়ার কথা ছিল এই জায়গাটাতে, যে ফ্যাসিবাদের বিচারের মধ্য দিয়ে একটা রাষ্ট্রটাকে আবার একটা প্রতিশোধবিহীন জায়গায় নিয়ে আস্তে আস্তে একসাথে সহ অবস্থানের জায়গাটা যাওয়া, সেই জায়গাটা কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। বিচারের এখন পর্যন্ত সুনির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই। আমরা নির্বাচন নিয়ে একটা বিতর্কের মধ্যে চলে গেছি। তো এই জন্য বলছি যে যদি দেখা যাচ্ছে যে আপনি যেটা বলছেন যে অনিশ্চয়তাটা কি, অনিশ্চয়তা হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু আমাদের আজিজ ভাই ভালো বলতে পারবেন, ডক্টর ইউনূস কিন্তু এর আগের বার যখন 2007 সালে উনাকে কিন্তু একটা সুযোগ এসেছিল, উনাকে কিন্তু বলা হয়েছিল যে উনি দায়িত্বটা নেন। উনি কিন্তু তখন বলেছেন আমি 5 বছর বা 10 বছরের না হলে আমি দায়িত্ব নিব না।
এখন 5 বছর বা 10 বছরের কাউকে এখতিয়ার দেওয়ার ক্ষমতা তো কারো নাই। আমি একটু প্রশ্ন করি আপনার এই কথার পাশাপাশি, যে আসলে বলা হচ্ছে এনসিপির একজন বলছে যে তাকে 5 বছর চাই, বা একজন উপদেষ্টা বলেছে জনগণ 5 বছর চায়, তিনি এইভাবে বলেছেন। 5 বছর কি এইভাবে থাকা যায়? মানে কোনো না, 5 বছর আমরা যদি ধরেন, এটা আজিজ ভাই বলেছেন যে যে কোনো কিছু থাকতে হলে আপনার কিন্তু একটা প্রসিডিওর আছে। যেমন আপনি এখানে যদি বলেন যে আমি এখানে 5 বছরের জন্য চাকরি করব, তাই না, তাহলে আপনার একটা ডিড ডকুমেন্টের ব্যাপার থাকে। রাষ্ট্রের নিয়ম হচ্ছে, হ্যাঁ, এখন যদি আমরা যদি বলি যে ঠিক আছে ডক্টর ইউনূস 5 বছরের জন্য আমরা ওনাকে একটা স্পেশাল পজিশনে রাখতে চাই, 5 বছর উনি শাসন করবেন, 5 বছর পরে একটা ইলেকশন দিয়ে উনি চলে যাবেন, তাহলে এটার জন্য একটা গণভোট নিতে হবে, অথবা একটা সবার একটা ঐকমত্যে পৌঁছতে হবে যে রাষ্ট্র একটা বিশেষ পরিস্থিতিতে পৌঁছে গেছে, সুতরাং আমরা সবাই একমত হয়ে, যেটা যে এখন ডক্টর ইউনূস কিভাবে ক্ষমতায় আছেন, এখন তো কোনো ভোট হয় নাই, এখন তো একটা ঐক্যমতের ভিত্তিতে আছেন। আপনি দেখবেন 1/11-এর সময়ও সেম কাণ্ডটা হয়েছিল। 1/11-এর সময় আওয়ামী লীগ সবাই কিন্তু গিয়েছিল, সে শুধু বিএনপি যায় নাই। যে আপনার ইয়াজউদ্দিন আহমেদের যে নেতৃত্বে আর্মি, ওই ফখরুদ্দিন আহমেদ এবং এমইউ, হ্যাঁ, মইনু আহমেদের যে সরকারটা হয়েছিল, ওটা কিন্তু কনস্টিটিউশনালি রাইট ছিল না, সেটাকে আওয়ামী লীগ পরে এটাকে বৈধতা দিয়েছে। সুতরাং ওইটা ছিল ঐক্যমতের ভিত্তিতে। এখনো ধরেন আমরা আজকে যে ডক্টর ইউনূস 7-8 মাস ক্ষমতা চালাচ্ছেন, এটা কিসের ভিত্তিতে চালাচ্ছেন? সেটা তো একটা ঐক্যমতের ভিত্তিতে, আপনার ওই যে কি ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে হাইকোর্টের একটা অর্ডার নিয়ে, হাইকোর্টের একটা সুপ্রিম কোর্টের একটা মতামত নিয়ে এটা করা হচ্ছে। কিন্তু মতামতটা হচ্ছে সকল দলের, সবাই আমরা একমত হয়েছি যে হ্যাঁ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি। তার পথ দুইটা, একটা হচ্ছে ঐকমত্য, আর একটা হচ্ছে গণভোট। ঐকমত্য যদি না হয় তাহলে গণভোট। তো সেই প্রসঙ্গ তো ডক্টর ইউনূস চাচ্ছেন না। আজকে যেটা দেখলাম, আপনার আইন উপদেষ্টা বলেছেন যে ওনারা জুনের পরে আর একদিনও ওনারা থাকবেন না। তাহলে ওনারা তো বলছেন না যে আমরা 5 বছরের জন্য চাই। ফেসবুকে কে বলছে, তাসনিম জারা কি বলল, বা সার্জিস আলম কি বলল, বা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কার কাছ থেকে কি শুনলেন, এটা তো হতেই পারে। মানুষের বাক স্বাধীনতা আছে না? রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি বলে যে ডক্টর ইউনূসকে চাই না, এটাও বলার ক্ষমতা, মানে অধিকার আছে। আবার দাঁড়িয়ে বলার অধিকার আছে যে চাই। এই চাই না চাই এটাকে তো আপনি একটা কগনিজেন্সের মধ্যে আনতে পারেন না। কগনিজেন্সের জন্য আনতে হলে আপনাকে এটাকে ফর্মুলেট করতে হবে। সেই জন্য আমি বলছি যে মানুষ কি বলছে, ফেসবুকে কি আলোচনা হচ্ছে, ঈদগাহে দাঁড়িয়ে মানুষ কি বলেছে, আমাদের জাহাঙ্গীর সাহেব লেফটেন্যান্ট জেনারেল উনি বাইরে কি শুনেছেন, পাবলিক বলছে ওনারা 5 বছর থাকুক। হ্যাঁ, যদি আপনি 5 বছর থাকতে চান তাহলে আপনি ম্যান্ডেট নেন, ঠিক আছে। এখানে কিন্তু অনেক পোলারাইজেশনের আভাস আমি পাচ্ছি। ধরেন বিএনপি যদি সিরিয়াস হয় যে আমরা ডিসেম্বরের বাইরে আর অ্যাকসেপ্ট করব না, এর মধ্যে কিন্তু বিএনপি কিন্তু একবার পয়েন্ট রেজ করেছিল যে এই সরকার যদি তার গ্রহণযোগ্যতা হারায় তাহলে তো এর আন্ডারে ইলেকশন হবে না। আরো একটা প্রশ্ন আছে কিন্তু, আর দেখেন আমি এই কথাগুলো বলতে চাই না, তারপরে আলোচনায় উঠে যায়, বলতে হয়। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করছেন না, তাহলে আওয়ামী লীগ তো একটা বৈধ রাজনৈতিক দল হিসেবে বিচারও করছেন না। বিচার হয়তো বিচার প্রক্রিয়া চলছে, সেটা একটা চার্জশিট দেন দলের না, সেটা তো ব্যক্তির বিচার হচ্ছে, দলের না। আচ্ছা, তাহলে বিএনপি দেখেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, এই যারা স্বৈরাচারের দোসর ছিল বা যাদেরকে আমরা বলছি, এরা যদি বৈধ রাজনৈতিক দল হিসেবে থাকে, তাহলে আপনি যে সরকার থাকবে, সরকার তো এদেরও গ্রহণযোগ্য হতে হবে, নাহলে ইলেকশন, আনফেয়ার ইলেকশন হবে কিভাবে, তাই না? তো এরা যদি বৈধ রাজনৈতিক দল আকারে থাকে, এখন দেখেন সরকারের যত মিটিং শিটিং হচ্ছে সেখানে কিন্তু আওয়ামী লীগকে ডাকা হচ্ছে না, জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, ওয়ার্কার্স পার্টিকে ডাকা হচ্ছে না, তাই তো? তো এই ইলেকশনের সময় এরা যদি বৈধ দল হিসেবে থাকে, এরা যদি বলে যে এই সরকারের প্রতি আমাদের নো কনফিডেন্স, তাহলে তো এই সরকার ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না। কি বলেন, পারবে? এবং এরপরে যদি বিএনপিও বলে যে আমরা এই সরকারের প্রতি আমাদের আস্থা নাই, এই সরকার, তাহলে তো এই সরকার ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না। সেক্ষেত্রে আরেকটা স্কোপ চলে আসতে পারে, সেটা হচ্ছে ঠিক আছে ডক্টর ইউনূস রিজাইন করে উনি ইলেকশনে দাঁড়ালেন, বা উনি এনসিপির নেতৃত্ব গ্রহণ করলেন, যদি হয় সেটাও একটা ফর্মুলেশন হতে পারে। তো সেই জন্য বলছি যে এই আলোচনা জটিলতায় না গিয়ে, বরং যেটা 1/11-এ আমি বিএনপি নেতৃবৃন্দকে বলেছি যে যেটা 1/11-এ হয়েছে, আপনারা সমঝোতার জায়গায় না গিয়ে আপনারা একটা অনমনভাবে ছিলেন। এখন যদি একটা সমঝোতার মধ্যে না আসে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা সমঝোতা কেউ না কেউ করে একটা
আমাদের বিচার, সংস্কার, ইলেকশন এই তিনটাকে যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়বো। জি, আমি আপনার কাছে আসবো। আমি একটু জনাব এম এ আজিজ আপনার কাছে আসি যে সংস্কার কিংবা বিচারের যে গতি, সে গতি আসলে আমরা কতটা দেখছি, যেহেতু এনসিপি বলছে যে সংস্কার কিংবা বিচার ছাড়া তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। তার মানে হচ্ছে আগামী অন্তত 20 বছর ইলেকশন হবে না, কারণ বাংলাদেশের বিচার এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল হবে। কোনো যে বিচারই করতে চান, যদি নিয়ম মাফিক আইনের শাসন রাখতে চান, তাহলে তো একটা বিচার হইতে মিনিমাম 15 বছর লাগবে। হ্যাঁ, আপনি লোয়ার কোর্টে রায় দিয়ে দিলেন, ট্রাইব্যুনালে এ পর্যন্ত একটা চার্জশিট সাবমিট হয় নাই। 8 মাস এখন যায় ভাব একটা চার্জশিট। তাড়াহুড়া করে চার্জশিট দিলে তো আবার সেটা তাড়াহুড়া 8 মাসে আপনার একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো চার্জশিট হাজির করতে পারবেন না, একজন তাতে পারতেছেন না, একজনের ভিতরে না, তো বিচারটা হবে কি করে? তাহলে 8 মাসে যদি একজনের চার্জশিটই না হয় তাহলে বিচারটা শেষ হবে কবে? এরপরে হাইকোর্টে অ্যাপিল হবে, তারপরে সুপ্রিম কোর্টে যাবে, তারপরে রিভিশনে যাবে, এইভাবে চলতে থাকবে 15 বছর। যাক, মঞ্জু ভাই পলিটিক্যাল সাইড যেটা বলছে সেটাতে আমি একমত, যে ঐক্যবদ্ধ না হলে আমাদের ভাগ্যে দুর্যোগ আছে, জাতির ভাগ্যে দুর্যোগ আছে। এবারে 111 মতো করে সাস্টেন করতে পারবে না। এখন দেখেন আর একটা দিক আছে, দেশটা তো চলতে হবে। দেশটা তো আমার কাছে মনে হচ্ছে আগামী বছরে দেশটা খুব ক্রাইসিসে পড়ে যাবে। ধরেন ব্যবসা চলছে না, তারপরে কোনো ইনভেস্টমেন্ট নাই, অন্তর্বর্তীকালীন সরকার, বিদেশিরা কোনো বিনিয়োগ করছে না। এই সরকার 8 মাসে ইউনূসের মতো তো, ডক্টর ইউনূসের মতো তো ফেমাস লোক, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের কনভিন্স করা এরকম লোক তো আর বাংলাদেশে নাই। তিনি এ পর্যন্ত $2.1 বিলিয়ন আপনার অ্যাসুরেন্স পাইছে, সাহায্য পাবে, একটা টাকাও আসে নাই, বিনিয়োগ সম্মেলন করলো না। 3,100 কোটি টাকা, 3,100 কোটি টাকা প্রতিশ্রুতি পাইছে যে বিনিয়োগ হবে। 3,100 কোটি টাকা কোন টাকা একটা দেশে ইনভেস্টেড, তাদের জন্য ইপিজেড দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি দেওয়া হলো। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ নামে থাকবে, নির্বাচিত সরকার না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্থনীতির চাকা ঘুরবে না। শুধু প্রবাসীদের আয়টা, প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, এই প্রবাসীদের উপরে দেখেন এই যে বাজার ব্যবস্থা কিন্তু অস্থির হওয়া শুরু হয়ে গেছে। আপনি দেখেন সয়াবিনের তেল বাড়ায় দিছে। এটার একটা মূল আমার ধারণা হচ্ছে, আমি তো আর অর্থনীতিবিদ না, আমার ধারণা IMF এর লোন ফেসিবাদী সরকার এগ্রিমেন্ট করে গেছিল, তার 3rd চুক্তি আটকায় গেছে, তারপর আর এক টিম আসলো, মানে তারা যে শর্তগুলো দিয়ে গেছে। IMF একটা কথা সবসময় বলে, কোনো জায়গায় ভর্তুকি দেওয়া যাবে না। এবং এই যে আপনাদের সয়াবিন তেলের যে একটা ভর্তুকি ছিল কর, সে কর উড্ড করে নেওয়া হয়েছে, মানে যে পরিমাণ কর রিবেট দেওয়া হয়েছিল এটা উড্ড করে নেওয়া, সাথে সাথে আপনার বাণিজ্য মন্ত্রী যা ওই পরিমাণ টাকা দাবি করছে ব্যবসায়ীরা, ওই টাকাই বাড়ায় দিছে, পার কেজিতে আপনার 14 টাকা বাড়ায় দিছে। আপনার দেখেন গ্যাসের দাম বাড়ায় দিছে, আবার সিলিং আছে। এই পর্যন্ত ব্যবসায়ীরা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এই পর্যন্ত ব্যবহার করলে এত রেট, তার উপরে গেলে এত রেট বাড়ায় দিছে। অর্থাৎ আবার 26 সালে আমরা এই সরকার উন্নয়নশীল দেশে যাওয়ার ব্যাপারে এগ্রি করছে, উন্নয়নশীল দেশে যাবে। তখন দেখবেন ইন্টারেস্ট রেট সব কিছু, ট্যাক্স টুক সব কিছু বাড়বে। তো আমরা 26 সালে কোন জায়গায় যাচ্ছি? অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে তাহলে কিন্তু এই সরকার যতই বলেন না কেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস 8 মাসে প্রমাণ করছে যে ওনার নামের উপরে টাকা দেয় না কেউ। টাকা যার, তার সেই টাকার নিশ্চয়তা চাই। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, অর্থাৎ নির্বাচিত সরকার না থাকে, তাহলে কিন্তু বিনিয়োগ টিনিয়োগ অর্থনীতি সচল থাকবে না। সুতরাং তারপরে উন্নয়নশীল দেশে যাচ্ছি 26 সালে, এই দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনি ধরেন ব্যক্তি সমালোচনা আমি করবো না, অনেকেই তো ব্যবসা বাণিজ্য নিচ্ছে। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা, 666 কোটি টাকা আপনার
সুদ মওকুফ করে নিছে, গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে, এছাড়া আরো নিচ্ছে। সবকিছু মূলে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা যতক্ষণ না আসবে, অর্থাৎ নির্বাচিত সরকার নির্বাচনে না যাবেন, নির্বাচনে আপনার নির্বাচনের তারিখ বা শিডিউল দেন, দেখবেন এই আসা শুরু। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে রাজনৈতিক স্থিতিশীলতা আসলে কি শেষ পর্যন্ত আসবে? আমরা গত 16 বছর যা দেখেছি বা গত 53 বছরের যে রাজনীতি দেখেছি সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো কিনা? একটি সুন্দর গণতন্ত্র কিংবা একটি স্থিতিশীল রাজনীতি যেটি আমরা স্বপ্ন দেখছি সেটি আমরা পাবো কিনা? বিরতি থেকে ফিরে এসে উত্তরটি নিতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধানী নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশন আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ফিরতে চাই। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসি, আসলে রাজনৈতিক স্থিতিশীলতায় ফিরবে কিনা দেশ? আজিজ ভাই যে কথাগুলো বলেছেন যে এই সংখ্যাগুলো আছে, যেমন ধরেন আমরা যেটা দেখছি আমাদের প্রধান সংকটগুলো কি ছিল, একটা হচ্ছে আমাদের রিজার্ভ সংকট। এই সরকারের সময় আমরা দেখছি রিজার্ভ ইনক্রিজ করেছে, কেউ বলছে 26 বিলিয়ন, কেউ বলছে 25 বিলিয়ন, মোটামুটি এটা। এবং ডক্টর ইউনূস যেটা বলেছেন যে এটা খুব শীঘ্রই হয়তো এটা এই গ্রোথটা রেডি থাকলে এটা 30-এ পৌঁছাতে পারবে। 30-এ পৌঁছালে আমরা কিন্তু আমাদের এলসি করা সহ আভ্যন্তরীণ যে বাণিজ্যের জায়গাটা আমরা একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় যাব। আমাদের বৈদেশিক যে মুদ্রা আহরণের যে মূল সোর্স, মূল আমাদের যেই মানে প্রবাসীদের আয়, সেটাও কিন্তু মানে অনেক বেশি বেড়েছে এবং এটা হয়তো সামনে কুরবানি ঈদকে সামনে রেখে এটা বাড়বে। ব্যাংকগুলোর যে সংকটগুলো ছিল এগুলো আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা মিলে একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় নেওয়ার জন্য ওনারা চেষ্টা করছেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে আলোচনাটা আসলো যে বিনিয়োগ সম্মেলনে আমরা বিনিয়োগ পেয়েছি কিনা, বিনিয়োগ পাবো কিনা। বিনিয়োগ সম্মেলনে তো আপনাকে এসে কেউ এসেই আপনার সাথে কনভিন্স হয়ে যাবে না। কেউ একটা ইন্ডাস্ট্রি করবে, সে একটা ফিজিবিলিটি স্টাডি করবে, নিঃসন্দেহে সে বুঝবে যে আমি যে ডক্টর ইউনূসের সাথে ডিল করছি, ডক্টর ইউনূস কয়দিন আছেন, এরপরে কারা আসবেন। এটা শুধু ডক্টর ইউনূস একা ডিল করলে হবে না, ডক্টর ইউনূসের সাথে নেক্সট গভর্নমেন্টের বা নেক্সট পলিটিক্যাল হোপ যাদের আছে তাদের সহ একটা ব্রিজ না হলে কোনো ইনভেস্টর কিন্তু এখানে একটা সে আস্থা পাবে না। এখন প্রসঙ্গ হচ্ছে এই জায়গাগুলো তো জটিল জায়গা। একটা 15 বছরে এই দেশটার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এখন এই ধ্বংসস্তূপের মধ্যে যেই দেশ চালাতে আসবে তাকে কিন্তু এই হার্ডেলসগুলো ফেস করতে হবে। তাকে কিন্তু এই ব্যবস্থাপনা, একদম পুলিশ নাই, প্রশাসনের দলীয়করণ, অনেক লোক পালিয়ে গেছে, ঠিক আছে না, ব্যবসায়ীরা পালিয়ে গেছে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, তারপরে আপনার জায়গায় জায়গায় নানা রকমের এখন যেটা আমরা দেখছি দখল সত্ত্বের ব্যাপার স্যাপার আসছে। এখন এই জায়গাটা ডক্টর ইউনূস ভালো ম্যানেজার না পলিটিশিয়ানরা ভালো ম্যানেজার, এই কথা আসে। আমাদের দেশে সবসময় দেখা যায় যে পলিটিক্যাল সিচুয়েশন, পলিটিক্যাল নেতারাই ভালো ডিল করতে পারেন। এই জন্য দেখবেন জিয়াউর রহমান কিন্তু উনি আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আসার পরে কিন্তু উনি পলিটিশিয়ানদেরকে মানে পিক করেছেন। এবারের গভর্নমেন্টের ফেলিউর যেটা, যে ফেলিউরটা হচ্ছে সেটা হচ্ছে উনি যাদেরকে পিক করেছেন বা ওনার সাথে যাদেরকে দেয়া হয়েছে, এখন এখানেও তো বিতর্ক আছে, দিয়েছে কারা। আমরা তো জানি যে এখানে পলিটিক্যাল পার্টিগুলোর ইনপুট ছিল, বিএনপির পক্ষের বা বিএনপির পছন্দ করার লোকেরা উপদেষ্টা হয়েছেন, অনেকে অন্যান্য রাজনৈতিক দলের অনেক পছন্দ করার লোকেরা উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা যারা হয়েছেন একেবারে বিনা শর্তে আপনি বলতে পারেন ওনারা সকলেই এই রাষ্ট্র পরিচালনার জন্য বেশিরভাগ লোকে অনভিজ্ঞ, 2-1 ছাড়া। এবং এই অনভিজ্ঞতার কারণেও আমাদের কিন্তু কিছুটা অসুবিধা হচ্ছে। এখন ভাই অনভিজ্ঞ হওয়াটা অসুবিধা না, ওনারা কিন্তু সৎ মানুষ সবাই, ওনারা কিন্তু যার যার জায়গায় সবাই খুব প্রমিনেন্ট লোক। কথা হচ্ছে আপনার অনভিজ্ঞতাকে আপনি পূর্ণ করবেন কিভাবে। আমি যখন একটা টেলিভিশন স্টেশন প্রতিষ্ঠা করি তখন তো আমি অভিজ্ঞ লোকদেরকে পিক করি। তো এই জায়গায় সরকারের আমরা যে উইকনেসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনারা এত বড় একটা চ্যালেঞ্জ ম্যানেজ করবেন। ডক্টর ইউনূস একটা ভঙ্গুর অর্থনীতি, একটা ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থাপনা, একটা ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থাপনা, একটা ভঙ্গুর বিচার ব্যবস্থাকে পেয়ে এই সবগুলোকে যে গুছিয়ে উনি রাষ্ট্রটাকে একটা লাইনে দাঁড় না করিয়ে উনি যদি ইলেকশন দেন তাহলে কি হবে। প্রসঙ্গ আসতেছে ওনার এত দরকার কি, উনি দিয়ে দেন, এটা একটা হইতে পারে। একটা হইতে পারে না, উনি এটাকে একটা উনি কিন্তু একটা প্রমিস করেছেন যে না আমি আপনাদেরকে একটা ডিরেকশনে তুলে দেব। কারণ আজিজ ভাই প্রথমে যেটা বলেছেন আমি কিছুটা একটু ভিন্নমত পোষণ করি, সেটা হচ্ছে ছাত্র আসলে কোটাই চেয়েছিল। এবং এর আগে কিন্তু কোটার আগে আপনি জানেন কোটার শব্দের সাথে শুধু কোটা ছিল না, কোটার সংস্কার ছিল, ঠিক আছে। আপনার মনে থাকার কথা যে ছাত্ররা, কিশোর ছাত্ররা এক সময় তারা কোটা চেয়েছে বলছেন, কোটা সংস্কার চেয়েছে,
হ্যাঁ, কোটা সংস্কার চেয়েছে। কোটা সংস্কার থেকে এটা রাষ্ট্র সংস্কারে পরিণত হয়েছে। কিভাবে হয়েছে? এটা তো একটা পথ আছে। আপনি দেখেন, আমাদের কিশোররা যখন সড়ক নিরাপত্তার আন্দোলনটা করেছিল, নিরাপদ সড়ক আন্দোলন, সেখানে কিন্তু নিরাপদ সড়কে সেটা আন্দোলন সীমাবদ্ধ থাকে না। শেষ পর্যায়ে নিরাপদ সড়ক থেকে সেই আন্দোলনটা হচ্ছে রাষ্ট্র মেরামতের কথা, মনে আছে আপনার? তাহলে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের যে কথাটা এসেছে, এটা একদিনে আসে নাই। এই অ্যাসপিরেশন কিন্তু সবার। বিএনপি নিজেও বাধ্য হয়েছে 31 দফা সংস্কার প্রস্তাবনা দেওয়ার জন্য। সুতরাং আমরা যদি এই জায়গাটায়, এই জন্য বলছি যে আমি আবারও একই কথা বলছি, যেই জটিল জায়গাটাতে আমরা আছি, এটাকে এত সহজে একটা ইলেকশন দিয়ে সমাধানের চিন্তা করলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন দায় কিন্তু তাদের উপরে বেশি বর্তাবে। ধরেন ডক্টর ইউনূস এখন বললো যে ঠিক আছে, আমি চেষ্টা করেছিলাম, পারি নাই, ওকে, আপনারা সবাই যেহেতু ডিসেম্বর ইলেকশন যাচ্ছেন, লেটস গো, আমরা চলেন ইলেকশনে চলে যাই। উনি কিন্তু এই ধরনের একটা কথা মাঝখানে বলেছিলেন। তো গেলে কি হবে? বিএনপির বিরুদ্ধে আজকে যে সবাই মিলে হচ্ছে, কালকে আপনার বিএনপির বিরুদ্ধে আন্দোলনটা শুরু হবে, বিএনপির বিরুদ্ধেই সব বিষয়গুলো সবাই একজোট হবে। তো এই জন্য বলছি যে আমরা স্থিতিশীলতা পাচ্ছি না, কিন্তু আবার নেক্সট টাইমে যখন অস্থিতিশীল, তখন কি বিনিয়োগ আসবে? তখন তো বিনিয়োগ আসবে না। সেই জায়গায় বলছি, আবারও বলছি, এরকম একটা ভঙ্গুর এবং জটিল অবস্থার মধ্যে আমাদের একটা সমঝোতায়, তাহলে জোনের ভিতরে নির্বাচন হলে সংস্কার সবকিছুই, আমি মনে করি যে সবাই মিলে সংস্কার, বিচার, অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগকারী যারা আছেন তাদের সাথেও বসতে হবে, সবাই মিলে বসে তারপরে আমাদেরকে, সেটা ফেব্রুয়ারিতে হোক, জুনে হোক, অথবা ডিসেম্বরে হোক, আমরা একটা ট্রান্সফরমেশন অফ দি পাওয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতাটা পরিবর্তন করি, তাহলে দেশটা একটা স্থিতিশীল জায়গায় যাবে। নাহলে এটা ভালো জায়গায় যাবে। খুবই ক্লিয়ার। আমি একটু জনাব এম এ আজিজ আপনাকে শেষ করতে চাই, 2 মিনিটে যদি একটু বলেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এখন সন্তোষজনক পর্যায়ে যাচ্ছে কিনা? এখন কিছুটা সন্তোষজনক হলেও পুলিশকে এই সরকার হ্যান্ডেল করতে পারেনি। আপনি বলেন যে মেঘলা নামে একটা মেয়ে সৌদি অ্যাম্বাসেডরের সাথে সেকেন্ড বিয়ে করতে চাইছিল, রাজি হয়নি, তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো, এবং পুলিশের ভিতরে এই এসবি প্রধান, তার নিয়ে কোনো ডিসপিউট ছিল না। ডিবি প্রধান, তিনি একটা অনেস্ট লোক, ভালো লোক, তার বডি পাঠা বানাই দিল। তখন পুলিশদের কাছে কি মেসেজ গেল? এই পুলিশরা কি টমাতে ভুগলো না যে ভালো লোক থেকেও তো লাভ হচ্ছে না, আমি ধরা হয়ে যায়? আপনি আমার চিন্তা করেন এই একটা ঘটনায়। তো এই জন্য পুলিশকে প্রথমেই যেটা করা হতো, আপনাদের এখানেও বলছি যে 8টা মাস গেল, আপনি এখনো দেখেন টুকটুক করে ওই প্রশাসনে একজনকে ওএসডি করতেছে, ওই পুলিশের একটা বাতিল করে দিতেছে। এগুলো করে তো অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ তো আপনার টমাট থেকে বেরোতে পারবে না। আপনার যারা দোষী ছিল তাদের ইতিমধ্যে বিচারের কাঠগড়ায় দিয়ে দিতেন, আর নির্দোষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিতেন। নতুন গ্যাপ হতো, লোক রিক্রুট করে ফেলতেন। 8 মাস সময় তো কম না, ট্রেনিং দিয়ে তো এগুলো কভার করে ফেলা যেত। এই জন্য আমি বলছি যে এখন যে জায়গায় আসছে দেশটা, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এবং প্রত্যাশা, রাজনৈতিক দল যে প্রত্যাশা, এখন একটা নির্বাচনে, স্পেসিফিক নির্বাচনে চলে যাওয়া উচিত। গিয়ে আপনার নির্বাচনের যতটুকু সম্ভব সংস্কার ছাড়া, যেটি জনাব মুজিবুর রহমান মঞ্জু বলছেন, সংস্কার ছাড়া নির্বাচনের ক্ষেত্রে যতটা সম্ভব। যেমন ধরেন একটা জিনিস আসছে যে অগাস্ট চার্টার, এটার ভিতরে সব এনে প্রত্যাশাগুলি এনে যদি সবাই, বিএনপি তো স্বীকার করছে যে তারা জুলাই চার্টারে একমত আছে, তো সেটার ব্যাপারে হয়তো বিতর্ক থাকবে। সেই জায়গায় একমত করে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, পাবলিক কমিটমেন্টে যাক, যা নির্বাচনে চলে যাক। তারপরে ধরেন সংস্কারের ব্যাপারে পদ্ধতিটা হয়েছে আমার বিবেচনায় ভুল। এই খালি কমিশন করে করে দেশি বিদেশি লোক দায়িত্ব দিয়ে খেলা করে, কেন বড় বড় পার্টি, ছোট ছোট পার্টি সব সংস্কার দিছে না, এটাকে ধরে বেজলাইন ধরে রাউন্ড টেবিলের মতো বসে সবার সাথে কথা বলতো। 8-9 পার্টিকে আধা ঘন্টা সময় দিয়ে একদম ক্লিয়ার। এবং জনাব এম এ আজিজ এবং মুজিবুর রহমান মঞ্জু, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।